আজকের ক্লাসটা কি ডাটা ফেচ করে না ডাইনামিকলি ডিসপ্লে করা। তো আমি হচ্ছে একটা HTML ফাইল ক্রিয়েট করি। পেজ ইউজার্স দিতে পারি, আর হচ্ছে বডিতে দুইটা ইয়ে দিতে পারি। একটা হচ্ছে লোডিং আইডি ওয়ালা একটা ডিভ, এখানে ধরেন লোডিং হইলে লোডিং দেখাবে। আর একটা হচ্ছে ইউজার কন্টেইনার দিতে পারি, ইউজার কন্টেইনার। তো এইখানে হচ্ছে আমরা মূলত ডাইনামিক্যালি ইনজেক্ট করব ডেটাগুলা, ঢুকাবো। হ্যাঁ, তো ডাইনামিক্যালি ইনজেক্ট করার জন্য আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। সো আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি, script.js। এটা ক্রিয়েট করলাম এবং এটা আমি এখানে অ্যাড করে দিই, script.js। তো এই মোটামুটি আমার ইয়ে হয়েছে, এইচটিএমএলটা রেডি হয়ে গেছে। আমি হয়তো কিছু স্টাইল করব পরবর্তীতে। আর এই তো। তো আমি হচ্ছে এখন জেসন প্লেস হোল্ডারে চলে যাব। জেসন প্লেস হোল্ডারে গিয়ে শুরু থেকে দেখে, জেসন প্লেস হোল্ডার থেকে ইউজার্স, যেটা আছে ইউজার্স, এই ইউজার্সটা আমি এইখান থেকে ডেটা ফেচ করব, এই এপিআই থেকে। গত ক্লাসে আমি আপনাদেরকে অন্য একটা এপিআই থেকে ফেচ করে দেখানো হয়েছে। তো আমি হচ্ছে এইখান থেকে এটা ফেচ ডাইনামিকলি ফেচ করে দেন হচ্ছে আমি ডিসপ্লে করব। তো যাই হোক, এখন আমি এই ইউআরএলটা কপি করে নিলাম, কপি করে এখানে আসলাম। তো আমি ইনিশিয়ালি কি করি, ফেচ করি ডেটাটা। ফেচ তো না, আগে এপিআই ইউআরএলটা ডিফাইন দ্য এপিআই বা কিছু একটা লিখি। তো কি নিতে পারি, একটা ইউআরএল নিতে পারি, এপিআই ইউআরএল ইজ ইকুয়াল টু এইটা। হ্যাঁ, আর হচ্ছে আমি দুইটা জিনিস করব। একটা হচ্ছে ইউজারকে আমি ফেচ করব। হ্যাঁ, আমার কাজ দুইটা। টু ফাংশন আমি করব, টু ফাংশনস উই উইল ডু। কি কি? ফার্স্ট, উই উইল ফেচ দ্য ইউজার্স। হ্যাঁ, এটা একটা ফাংশন। এন্ড দেন উই উইল ডিসপ্লে দ্য ইউজার। হ্যাঁ, ও দুইটা কাজ করবো। একটা হচ্ছে আমরা ইউজার গুলাকে ফেচ করে আনবো এই এপিআই ইউআরএল থেকে, তারপরে হচ্ছে তারপরেও করতে পারি, অথবা এই ফাংশনের ভিতরে আমরা ডিসপ্লে করবো ইউজারটাকে। তো আমার হচ্ছে দুইটা কাজ। হুম, তো এই দুইটা কাজ করার জন্য আমি হচ্ছে আহ, হ্যাঁ, এখানে আইডি নিছি কয়টা, দুইটা, একটা ইউজার কন্টেইনার আর একটা হচ্ছে লোডিং। তো আমি এই দুইটা জন্য দুইটা ভ্যারিয়েবল নেই। হ্যাঁ, তো ডম সিলেক্ট করবো। আমরা কি করি, ফার্স্ট সিলেক্ট দ্য ডম, সিলেক্ট দ্য ডম। তো আমি হচ্ছে লোডিংটা নেই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লোডিং, এইটাকে আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। এইভাবে যে করতে হবে তা না, আমি চেইনিং করে ডট দিয়ে করে দিতাম, আমি ইজিলি করার জন্য এগুলোকে ভ্যারিয়েবল স্টোর করে নিচ্ছি। আচ্ছা, সো এইটা নিতে পারি আমি লোডিং টেক্সট নাম। হ্যাঁ, আর আরেকটা আছে হচ্ছে ইউজার কন্টেইনার, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার কন্টেইনার। এইটার নাম আমি ইউজার কন্টেইনার দিব। বাট এইভাবে তো দেওয়া যাবে না, যেহেতু হাইফেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ক্যারেক্টার, মাইনাস হিসেবে ইউজার। তো আমি ক্যামেল কেসে দিয়ে দিলাম ইউজার কন্টেইনার। আচ্ছা, ওকে। সো আমার এখন দুইটা কাজ, একটা হচ্ছে আমি ইউজারকে ফেচ করব, আর একটা হচ্ছে আমি কল করব। সো আমি ইউজারকে এখন ফেচ করি। আচ্ছা, আপনারা কি এই দুইটা ইয়ের সাথে পরিচিত কিনা আপনারা একটু বলেন তো আমাকে। একটা হচ্ছে ফেচ, ধরেন ইউআরএল, দেন ডট দেন
ডট ক্যাচ, এইটা একটা। আর আরেকটা হচ্ছে একটা ফাংশন আমি নিব অ্যাসিঙ্ক আকারে। দেন আমি হচ্ছে এটার ভিতরে আহ, যে একটা কিছু একটা ভ্যারিয়েবল নিব, এস ইকুয়াল টু অ্যাওয়েট দিয়ে আমি ফেচ করব। তো আপনার কি এই দুইটার সাথে পরিচিত? হ্যাঁ, এগুলো দেখানো হয়েছে গত আচ্ছা, ক্লাসে। ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই অ্যাসিঙ্ক অ্যাওয়েটের যে পার্টটা আছে এইটা দিয়েই হচ্ছে আমি এই এটা ডিসপ্লে করব। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। স্যার বা ভাই, আচ্ছা হ্যাঁ, না স্যারই ভাই বলে বলি। বলেন, না না ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই যে এনে কনস্ট নিছেন কেন? এনে লেট নিলে কি কোনো মানে প্রবলেম হইতো? না, কোনো সমস্যা আপাতত আপনার শিখার জন্য কোনো সমস্যা নেই। কনস্ট্যান্ট এই কারণে নিছি আমরা, যেটা চেঞ্জ হবে না আমাদের, ঠিক আছে, আমাদের যখন যখন কোনো ভ্যালু চেঞ্জ হবে না সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে নেই। হ্যাঁ, মানে ধরেন আমি লোডিং, এই যে লোডিং আইডিটাকে ধরবো, এই ডিফটা তো আমার চেঞ্জ হচ্ছে না, এই ভ্যালুটা তো সবসময় থাকতেছে, ঠিক না? এটাকে আমি জাস্ট ধরতেছি, গ্র্যাব করতেছি। সো এটা আপনি লেটও দিতে পারেন, ভ্যারও দিতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই। ভ্যার তো আর এখন দেওয়া হয় না, লেট অথবা কনস্ট দেওয়া হয়। সো যেহেতু এটা আমার চেঞ্জ হচ্ছে না, মানে ধরেন যেটা ভ্যালু এখন বর্তমানে 1 আছে, পরে 2 হবে, 3 হবে, চেঞ্জ হবে, সেটাকে আমরা লেট দেই। বাট এখানে তো আমার চেঞ্জ হচ্ছে না, তো যেটা চেঞ্জ হবে না সেটাকে আমরা কনস্ট্যান্ট দিয়ে দিব। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, ওকে। সো আমি হচ্ছে এখন এই ইয়েতে যাব, এই ওয়েতে যাব, আমি এইটুকু কেটে দিলাম। আচ্ছা, তো অ্যাসিং ফাংশন ইউজার, একটু রিপিট হবে জিনিসগুলা, তাও আপনারা একটু দেখুন। তো এখন আমি কি করব, যে আমি অ্যাসিঙ্ক নিছি। হ্যাঁ, আমি অ্যাসিঙ্ক নিছি কারণ হচ্ছে আপনারা জানেন যে ফেচ হচ্ছে প্রমিস রিটার্ন করে। তো প্রমিস কি, কলব্যাক কি, এগুলা অনেক আলোচনা আছে। এই আলোচনাগুলো এখন করতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তবে প্রমিস কলব্যাক বোঝার জন্য যা লাগে তার সামান্য কিছু আলোচনা আমি এই প্রজেক্টটা দেখানো শেষে কিছু আলোচনা আজকে ক্লাসে করব। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের একদম বেসিক লেভেলের কিছু আলোচনা। আচ্ছা, তো অ্যাসিঙ্ক ফাংশন ফেচ ইউজার্স, এইখান থেকে আমি, আচ্ছা ফেচ ইউজার্স দেন ক্যাচ দিয়ে আমরা এরর ধরি, আর এইভাবে নিলে আমরা ট্রাই ক্যাচ দিয়ে ইয়ে করি। ট্রাই হচ্ছে যদি সাকসেসফুল হয় তাহলে, আর যদি এরর হয় তাহলে ক্যাচ ব্লকে যায়। হ্যাঁ, এইটুকু আশা করি আপনারা জানেন, কেউ না জানলে একটু বলবেন যে আপনি জানেন না। মানে ইফ আর ইলস এর মতোই তো? হ্যাঁ, ইফ ইলস এর মতো, মানে স্পেসিফিক ইফ ইলস দিলে তো মানে বোঝা যাবে না যে আসলে ইয়াকে। ট্রাই ক্যাচ এই ব্লকটা দেওয়াই হয়েছে, ক্যাচ জিনিসটাই হচ্ছে কোনো এরর হইলে এটা ধরা যাবে। হ্যাঁ, ট্রাই ক্যাচ ব্লকের একটা স্পেসিফিক মানে ইয়ে আছে, মানে কি বলবো, গোল আছে। হ্যাঁ, হ্যাঁ, ট্রাই ক্যাচ ব্লক। হ্যাঁ, এ- এটার মানেই হচ্ছে, ভুল হচ্ছে। হ্যাঁ, ট্রাই হচ্ছে ইফ সাকসেসফুল, ইফ সাকসেসফুল। আর ক্যাচ হচ্ছে, ক্যাচ হচ্ছে ইফ এরর। হ্যাঁ, অথবা ইফ নট সাকসেসফুল। ট্রাই ক্যাচের মিনিংটাই মানে ট্রাই ক্যাচ মানে হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, ইফ এলসে তো ধরেন আপনি ইফে যে কোনো কন্ডিশন নিজের মতো দিতে পারেন, বাট ট্রাই ক্যাচ হচ্ছে একদম ফিক্সড। আর এটার ভিতরে একটা প্যারামিটার নেয় অনেকে, এরর। তো আপনি এটা যা খুশি নাম দিতে পারেন, শুধু ই দিতে পারেন, ই আর আর দিতে পারেন, ই আর আর ও আর দিতে পারেন। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তো ট্রাই ক্যাচের ভিতরে আমি ক্যাচ ব্লকটা আগে লিখে ফেলতেছি। তো ক্যাচ ব্লকে আমি কি করব, ক্যাচ ব্লকে আমি হচ্ছে এই লোডিং, হ্যাঁ, এই জায়গাটাতে আমি আপাতত এরর মেসেজটা দিয়ে দিব। মানে এই লোডিং জিনিসটা না থেকে এখানে আমি একটা এরর মেসেজ দিয়ে দিব। যদিও এটা প্রফেশনাল বা প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনের জন্য এটা মানে ইয়ে না, এটা আলাদা একটা ডিপ ক্রিয়েট করতে হয়, বাট আপাতত শেখার জন্য আমি সংক্ষেপে করে ফেলতেছি। হ্যাঁ, সো লোডিং টেস্ট ডট ইনার টেক্সটও দিতে পারেন, টেক্সট কন্টেন্টও দিতে পারেন। এটা সমান আমি দিতে পারি এরর আর ডট এরর ডট মেসেজ। আপনি দেখে নিতে পারেন যে আমি ডট মেসেজ কই পাইলাম, কনসোল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ট্রাই, ট্রাই হচ্ছে আমার সাকসেসফুল হইলে যা যা হবে এইটা আমি এখন করব। তো আমি কি করব, এপিআই ইউআরএল নিছি, ফেচ করব এপিআই ইউআরএল, বাট এটা আমি অ্যাওয়েট করে নিব। হ্যাঁ, আচ্ছা,
তার আগে আপনারা বলেন তো, জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, মাল্টি থ্রেডেড, এই দুটা জিনিস কি কেউ বুঝেন? সিঙ্গেল থ্রেডেড কি মাল্টি থ্রেডেড কি? না, রাফ। না ভাইয়া। আচ্ছা, আমি একটু পড়ি, হ্যাঁ। জিনিসগুলো বেসিক, আমি আবার দেখাবো ক্লাস শেষে, এগুলো আসলে অনেক আলোচনা করা উচিত, হ্যাঁ। আমি একটু নামটা চেঞ্জ করি, ডট ডট ডিএক্সটি, হ্যাঁ। সো জাভাস্ক্রিপ্ট is a single threaded synchronous ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট মানে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড এবং সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। তাহলে সিঙ্গেল থ্রেডেড আর সিঙ্ক্রোনাস কি? তো থ্রেডেড দুই ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড আর হচ্ছে মাল্টি থ্রেডেড, হ্যাঁ। সিঙ্গেল থ্রেডেড মানে হচ্ছে এট এ টাইম একটাই কাজ করবে। একটু কমেন্ট করি। হুম। মানে এট এ টাইম আপনার ধরেন একটাই কাজ করে, মানে ধরেন আমি দিলাম ফের এ ইকুয়াল টু, ধরেন এটা এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কল্পনা করেন, হ্যাঁ। এ, তারপরে ধরেন ফাংশন সামথিং, হ্যাঁ, সামথিং, হ্যাঁ। দেন হচ্ছে এখানে কিছু একটা হবে, হ্যাঁ। কি হবে, রিটার্ন এ ইনটু টু। মানে জাভাস্ক্রিপ্ট এট এ টাইম একটাই কাজ করবে, এখানে একটা লাইন লিখছি, এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে গিয়ে পরের লাইন, পরের ব্লক, ফাংশন ব্লকে যাবে। এই লাইন শেষ না করে পরের লাইনে যাবে না। তার মানে এটা একই সাথে সিঙ্গেল থ্রেডেড একটা কাজই করছে এবং সিঙ্ক্রোনাসলি করতেছে। সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের পার্থক্য বোঝানোর জন্য একটা ছোট, মানে একটা ভালো এক্সাম্পল হচ্ছে রেস্টুরেন্টে ওয়েটারের এক্সাম্পলটা, হ্যাঁ। এপিআই এর এক্সাম্পলটা এটা দিয়ে দেওয়া যায়, সিঙ্ক্রোনাসের এক্সাম্পলটা এটাতে দিয়ে দেওয়া যায়। ধরেন আমরা তো সবাই রেস্টুরেন্টে খাইতে যাই। তো রেস্টুরেন্টে ধরেন একজন কাস্টমার গেছে, ওয়েটার আসে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিতে। এখন, আচ্ছা আমি আর একটু বলি, ইয়া প্রোগ্রামিং এ, সেটা তো আর ইয়ে না, প্রোগ্রামিং এ কয়টা স্ট্যাক আছে? আমরা কি করি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, নাকি? হুম। ওয়েব অ্যাপ্লিকেশন বা সফট, এসডিএলসি। এসডিএলসি মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। জানি একটু একটু টপিক থেকে আমরা বের হয়ে যাচ্ছি, বাট আপনাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, এই কারণে আমি একটু জিনিসগুলো বলে নিচ্ছি। হ্যাঁ। তো এখানে অনেক কিছু থাকে, কি থাকে, ব্যাক এন্ড থাকে, হ্যাঁ, ডেটাবেস থাকে, ইউআই ইউএক্স ডিজাইন থাকে। তো অনেক কিছু থাকে, বাট আমি এত কিছুতে যাব না, আমি জাস্ট ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডটা রাখতেছি, হ্যাঁ। ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডের মধ্যে কানেকশন কে করে? এপিআই। ঠিক আছে। তো এখন ধরে নেন রেস্টুরেন্টের ক্ষেত্রে, রান্নাঘরে যে কাজটা হচ্ছে, শেফরা যে রান্না করতেছে, এটা ব্যাক এন্ড, কাস্টমার হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ওয়েটার হচ্ছে এপিআই, হ্যাঁ। এপিআই নিয়ে খুবই বিখ্যাত একটা ইউটিউবে ভিডিও আছে, এরকম জাস্ট 2-3 মিনিটের, এপিআই দিয়ে সার্চ দিলেই পাবেন, হ্যাঁ। তো রেস্টুরেন্টে শেফ বা রান্না করে যে সে ব্যাক এন্ড, কাস্টমার হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ওয়েটার হচ্ছে এপিআই। এখন কাস্টমাররা যাচ্ছে, ওয়েটার আসতেছে অর্ডার নিতে। এখন ওয়েটার অর্ডার নিয়ে শেফকে বলবে যে ফার্স্ট কাস্টমারের অর্ডার এইটা। এখন ওয়েটার কি শেফের কাছে বসে থাকবে রান্না শেষ হওয়া পর্যন্ত, নাকি ওয়েটার পরের কাস্টমারের কাছে যাবে অর্ডার নিতে, শেফকে বইলা? অবশ্যই পরের কাস্টমারের কাছে যাবে। অবশ্যই পরের কাস্টমারের কাছে যাবে, কারণ আমার তো বইসা থাকার দরকার নাই, ঠিক না? একটা কাজ হচ্ছে, আমি বাকি অর্ডার নিয়ে নিব। তো জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট হচ্ছে এরকম, যে ওয়েটার ওই শেফের কাছে বইসা থাকবে, হ্যাঁ। বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস মানে হচ্ছে শেফের রান্না হবে, রান্না শেষ হবে, ওয়েটার প্রথম কাস্টমারকে ওই অর্ডারটা দিবে, মানে ওই অর্ডারের খাবারটা সার্ভ করবে, সার্ভ করা কমপ্লিট হইলে দেন সেকেন্ড কাস্টমারের কাছে যাবে। বাট এটা তো আসলে মানে প্র্যাকটিক্যাল না, হ্যাঁ, এটা তো ইমপ্র্যাকটিক্যাল হইলো। তো বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট সিঙ্ক্রোনাস, সিঙ্গেল থ্রেডেড এবং সিঙ্ক্রোনাস। তো এইটাকে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস বানাইতে পারি, হ্যাঁ। অ্যাসিঙ্ক্রোনাস বানাই হচ্ছে আমরা ফেচ দিয়ে অথবা অ্যাসিং অ্যাওয়েট দিয়ে, কিছু কল ব্যাক ফাংশনেরও এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। এগুলো আরো বিস্তারিত আমরা আস্তে আস্তে, বিশেষ করে আমার ক্লাসে তো হবেই, বাকি ভাইরাও ক্লাস নেবে, পড়াবে। হুম। তো এই জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ। এক্সিকিউশন কন্টেক্সট নিয়ে আমি সামান্য একটা আলোচনা তোদের শেষে করবো এই ক্লাসে। তো যাই হোক, এখন আমি আসি,
এই কারণে আমরা মূলত অ্যাসিঙ্ক অ্যাওয়েটের জিনিসটা নিই। আমি অ্যাসিঙ্ক অ্যাওয়েট কেন নিচ্ছি এই জিনিসটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিলাম। তো আমি হচ্ছে এখন একটা নেই, একটা ভ্যারিয়েবল নেই। ভ্যারিয়েবল বলতেছি মানে যে ভ্যারি লিখবো বা লেটি লিখবো তা না, ভ্যারিয়েবল মানে কনস্ট্যান্টও হইতে পারে। হ্যাঁ, ভ্যারিয়েবলকে তিনটা ভাবে ডিক্লেয়ার করা যায় জাভাস্ক্রিপ্টে: ভ্যার, লেট, কনস্ট। আচ্ছা, সো এইটা গেল। এখন এইটা রেসপন্স কেমন হবে আপনারা হয়তো দেখছেন আগের ক্লাসেও। তো এটা আপনারা একটু দেখে নিয়েন, আমি আর দেখাবো না, আমি জাস্ট লেখা কমেন্ট করে রাখতেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা মানে কি বলে সার্ভারে যে ধরনের ডেটা থাকে ওই রকম, মানে কম্পিউটার বা কম্পিউটার সার্ভারে যে ধরনের ডেটা থাকে ওইভাবে কিছু একটা আসবে, যেটা দেখে আসলে বোঝার উপায় নাই যে কি আছে। তো এটাকে আমরা হচ্ছে অবজেক্টে কনভার্ট করব। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বা জেসনে কনভার্ট করব। তো এটাকে আমরা কনভার্ট করতে পারি কিভাবে? এই যে আমি রেসপন্স নিলাম, এই রেসপন্স থেকে এটাও অ্যাওয়েট করব, রেসপন্স নিয়ে ডট জেসন দিয়ে করব। এখানে কতগুলা কয়েকটা মানে আছে। হ্যাঁ, কয়েকভাবে আমরা কনভার্ট করতে পারি। কি কি আছে? ডট জেসন আছে, ডট বডি আছে। আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, বাট আপনাদের ডট জেসনের বাইরে কোনো কিছু ইউজ করা লাগবে না। ডট টেক্সট আছে, এরকম বেশ কিছু আছে। হ্যাঁ, বাট আমাদের প্রোগ্রামিং শুরুতে তো আমরা অবজেক্ট আকারে নিলে মানে সবকিছু ইজি হয়, তো আমরা সবসময় ডট জেসনে নিব। বাট অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, এইটাকে আমরা দিতে পারি ডেটা বা ইউজার। আচ্ছা, এখন এটা তো ক্যাচ, ক্যাচ তো গেলই। এখন আমার যখন অ্যাকচুয়ালি ডেটা আসতেছে তখন কিন্তু আমার এই লোডিং টেস্টটা দরকার নেই। তখন আমার এই লোডিং টেস্টটা দরকার নেই। তো এই লোডিং এর ডিসপ্লেটা আমি নান করে দিব। এই লোডিং এর যে ডিসপ্লেটা, হ্যাঁ, লোডিং কে যে লোডিং কস্ট, লোডিং টেক্সট, সরি, লোডিং টেক্সট ডট ডিসপ্লে। একটা কিছুকে আমি ডিসপ্লে কিভাবে লিখবো জাভাস্ক্রিপ্টে, কেউ কি বলতে পারেন? টাইল দিয়ে তারপর ডিসপ্লে। ডট স্টাইল ডট ডিসপ্লে, এটা আমি করে দিব নাল। হ্যাঁ, তো আমার এই জিনিসটা দরকার নাই, লোডিং টেস্টটা আমার দরকার নাই যদি আমার মানে অ্যাকচুয়ালি ডেটা আসে। হ্যাঁ, দেন হচ্ছে আমি কি করব? ডিসপ্লে করব, ডিসপ্লে দা ইউজার্স। তো আমি এখন ডিসপ্লে ইউজার্স নামে একটা ফাংশন নিব, নিয়ে ওইটার ভিতরে কিছু অপারেশন করব, দেন হচ্ছে এখানে আমি সেটা কল করব। তো এটা আপনি উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি উপরে লিখলাম। বাট এটা হচ্ছে আমার, আমি একটু স্টেপ দিয়ে দিই। হ্যাঁ, এটা ধরেন স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, ফেচ দা ইউজার্স। এবার হচ্ছে আমি ডিসপ্লে দা ইউজার্স করবো। স্টেপ ফোর, ডিসপ্লে দা ইউজার্স। সরি, এখন ইউজার গুলাকে ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আমি কি করতে পারি? আর একটা ফাংশন নিতে পারি। এটা কি অ্যাসিঙ্ক নেওয়ার দরকার আছে? না, এটা অ্যাসিঙ্ক নেওয়ার দরকার নাই, কারণ এখানে তো আমার হবে না। ফাংশন ডিসপ্লে ইউজার্স। আচ্ছা, ওকে, ফাইন। এখন ফাংশন ডিসপ্লে ইউজার্স, আমি একটা প্যারামিটার নিতে পারি ইউজার্স। হ্যাঁ, এই ইউজার্স ইউজার্স মিলে যাচ্ছে হয়তো, বাট এই দুটা আলাদা জিনিস। হ্যাঁ, এটা এই ফাংশনের প্যারামিটার, এটা হচ্ছে এই ব্লকের মধ্যে থাকে একটা ভ্যারিয়েবল। তো ব্লক স্কোপ আর গ্লোবাল গ্লোবাল স্কোপ গুলো আপনারা আশা আশা করি বুঝেন। আমাদের সাথে ক্লাস করতে করতে আরো ভালো মতো বুঝবেন সামনে, আশা করি ইনশাল্লাহ। তো এখন আমি ম্যাপ আর ফর ইচ এর মধ্যে পার্থক্য কি? অ্যারেতে ম্যাপ আর ফর ইচ, এই দুটা অ্যারে অপারেশন কি আপনারা করছেন? অ্যারের মধ্যে ম্যাপ বা ফর ইচ একটু দেখেন। ম্যাপ ভার্সেস ফর ইচ, এই দুইটা টার্মের সাথে আপনার পরিচিত আছেন? অ্যারের অপারেশন। না মনে হয়। আচ্ছা, আমি একটু দেখাই দিই তাহলে। আর ঠিক আছে, ম্যাপ ফর ইচ ডট জেএস। আচ্ছা,
তো এখন আমি যদি ফর ইচ দেই, ফর ইচ হচ্ছে অ্যারেকে মিউটেট করে। ফর ইচ মিউটেট দ্য এক্সিস্টিং অ্যারে। আর ম্যাপ তা করে না, ম্যাপ কি করে, রিটার্নস এ নিউ অ্যারে, ডাজেন্ট ম্যানিপুলেট বা মডিফাই, মডিফাই দেয়, মডিফাই দ্য এক্সিস্টিং ওয়ান। আমি একটু দেখাই দিই, অ্যারে ডট ফর ইচ। সো ইচ আইটেমকে আমি কি করলাম, ধরেন 11 দিয়ে ভাগ করি। ঠিক মতোই লিখছি আশা করি। তো এখন যদি আমি অ্যারে নেই, যদি রান করি, আচ্ছা এখানে কোনো একটা ভুল হয়েছে না? কি ভুল হয়েছে? অ্যারে ডট ইচ, কেউ কি বলতে পারেন আমি কি ভুল করতেছি? এই যে এইখানে কাজ হয়েছে, পরিচয় একটু ঘাপলা ছিল। দেখি ফর ইচ কি পাচ্ছিল না। 1 মিনিট। আচ্ছা, এই কেন চেঞ্জ হচ্ছে না? পরিচয় একটু ভেজাল আছে। ওকে, আমি হচ্ছে তাহলে আরেকটা উপায় আছে। পরিচ মনে হয় এক লাইনের এটা নেয় না নাকি? হুম, আচ্ছা যাই হোক, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, এটা আমি কিপ করে চাই। লেট মি আস্ক চ্যাট জিপিটি। ভাই ফরিস কি ভ্যালুর সাথে ক্যালকুলেশন এলাও করে না নাকি? দেখি কি জিজ্ঞেস করি ওরে। এইটা তো না, এটা ইয়ে, দেখি। ডাজ নট রিটার্ন এ নিউ এরর, ঠিক আছে, আমি তো ইয়ে করি নাই এইটাতে। দুইটা গুণ করার পর এটা আসতেছে।
বুঝতে পারছি। এই অ্যারের ইন্ডেক্সটাকে এক্সপ্লিসিটলি চেঞ্জ করতে হয়। আচ্ছা, যাই হোক, ফর লুপের মতো ফর লুপে আমরা কি করি, অ্যারে ইন্ডেক্সকে এক্সপ্লিসিটলি চেঞ্জ করি না? আপনার কি বুঝতে পারছেন এই রেসপন্সটা? কেউ না বুঝে একটু বললেন। ফরিস তো তিনটা প্যারামিটার নেয় না, একটা ভ্যালু, একটা ইন্ডেক্স, একটা হয়তো থার্ড নাম্বার ওটা হচ্ছে প্যারামিটারটা ওটা হচ্ছে ওই সাম। স্পেসিফিক অ্যারেটাই, মানে এই মূল অরিজিনাল অ্যারেটাই। ফরিস না, ম্যাপও এই তিনটা জিনিসই নেয়। ম্যাপও এই যে তিনটা জিনিসই নেয়, হচ্ছে একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে ইন্ডেক্স, আর একটা হচ্ছে অরিজিনাল অ্যারেটা। হ্যাঁ, বাট ম্যাপ কি করতেছে, ম্যাপ নতুন অ্যারে রিটার্ন করতেছে, তাই আমার এত ভেজাল করা লাগে না। আমি জাস্ট ওই এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করে দিলে নতুন অ্যারেতে পেয়ে যাচ্ছি। কিন্তু এটা কি করতেছে, এটা আমার এক্সিস্টিং অ্যারেকে চেঞ্জ করতেছে। তো এক্সিস্টিং অ্যারেকে চেঞ্জ করার কারণে এটা হচ্ছে আমার স্পেসিফিক এই অ্যারের ইন্ডেক্সটাকে বইলা দিতে হচ্ছে, মানে অ্যারের ইন্ডেক্সটাকে আমার 11 দিয়ে ভাগ করতে হচ্ছে বা 2 দিয়ে গুণ করে দিতে হচ্ছে। হ্যাঁ, মানে এইভাবে দিলে ভাইয়া, হবে না। একটু হ্যাঁ, একটু কোশ্চেন করতাম আর কি, আউট অফ কনটেক্সটে। হ্যাঁ, হ্যাঁ, আমরা বলেন। কোড মেমোতে যখন প্রবলেম সলভ করতে যাই তখন আমাদের স্ট্রিং হিসেবে এগুলাকে দেওয়া হয়, এটা একটা আমাদের কাছে প্রবলেম হয়ে যায়। যখন দেখা যাচ্ছে 20 থাকতেছে, তখন হুম। ওইটাকে অথবা টু হিসেবে তারা হচ্ছে স্প্লিট করে অ্যারে দিচ্ছে, অথবা 20-তে করতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাকে আবার এটাকে নাম্বারে কনভার্ট করতে হচ্ছে। এগুলো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে প্রচুর আমাদের একটু হেসেলে যাচ্ছে আর কি। ঠিক আছে, কোড মামাতে। হ্যাঁ হ্যাঁ, এরা স্ট্রিং হিসেবে দিতেছে আমাদের প্যারামিটারটা, আচ্ছা, অ্যারে কেউ ওই তো স্ট্রিং হিসেবে দিচ্ছে, এটা সবকিছুকে স্ট্রিং এটা হিসেবে হচ্ছে দিচ্ছে। ওই আপনারা যখন নতুন মানে স্টুডেন্টরা লার্নার আসে, তাদেরকে মনে হয় ইচ্ছা করেই দেওয়া হয় নাকি আনইনটেনশনালি হয়েছে জানি না, বাট প্যারা হওয়ার পরে যদি আপনি সলভ করতে পারেন ভালো, তো আপনার শেখা হচ্ছে। খারাপ কি? মার্ক তো কাটা যায় অনেক সময়, একটা দেখা যাচ্ছে যে হ্যাঁ। লজিক কর- ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু জাস্ট ওই থাকার সময় জন্য এই কতক্ষণ রডটা থাকে দেখাচ্ছে। ইউজুয়ালি? 3-4 দিন থাকে, কিন্তু দেখা তাহলে তো যাচ্ছে অনেক ভাই সময় এখানে থাকে, আপনি হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ। লজিক ঠিক আছে, কিন্তু ওই জাস্ট কনভার্সনের জায়গায় যে ওটা এক এক সময় এক হুম। একটা অন্য ভ্যালুর কারণে 2-3টার জন্য ঠিক রেজাল্ট দিচ্ছে, ইনপুটের জন্য অনেক, অন্য ইনপুটের জন্য যে একটা ঝামেলা করে ফেলতেছে। হুম, ওটা কি আপনি নিজে কোড এডিটর আইনা ঠিকঠাক করে সবকিছু চেক করে তারপরে সাবমিট করেন না? হ্যাঁ, কিন্তু ওইখানে গেলে তো ওরা তো স্ট্রিং হিসেবে দিচ্ছে, আমি তো কোডিটের এখানে এর হিসেবে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে স্পেসিফিক প্রবলেম না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে, আমি তো ওগুলো দেখিনি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওই আর কি, মানে এর অফ আই, হ্যাঁ, যেটা দিল, হ্যাঁ, ইজ ইকাল টু, এটা ইয়েটা নিতে হবে, সব নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি হচ্ছে ওইটার এত বিস্তারিত বলতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে এইরকম। এখন আপনি যা খুশি করেন। আমি যে ধরেন 11 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, তারপরে কি রিটার্ন করা লাগে না, কারণ হচ্ছে আমি তো আলটিমেটলি এইটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখি, এই যে এখন 11 দিয়ে ভাগ হয়েছে। তো ফর ইচ আর ম্যাপের মধ্যে পার্থক্য হচ্ছে, ফর ইচ হচ্ছে মানে এক্সিস্টিং অ্যারেটাকে মিউটেট করে বা চেঞ্জ করে। আমরা হচ্ছে এখন মানে যেই প্রবলেমটা সলভ করব এইখানে ডিসপ্লে করব, এটা আমি ফর ইচ দিয়ে করব। এই কারণে আসলে ফর ইচ আর ম্যাপের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ফর ইচ হচ্ছে আমার এক্সিস্টিং অ্যারেটাকেই চেঞ্জ করতেছে। হ্যাঁ, সো আমি কি করতেছি, আমি হচ্ছে এখানে একটা ইউজার্স নিছি না, এই ইউজারটাকে আমি আপডেট করব, বারবার মিউটেট করব। সো ম্যাপ দিলে না এটা একটু ঝামেলা। সো ম্যাপ না দিয়ে আমি হচ্ছে ফর ইচ দিয়ে আমি এখানে এই জিনিসটা ইয়ে করব। তো আমি ইউজার্স দিলাম, ডট ফর ইচ দিলাম। এমনি আসতেছে কেন? ফর ইচ সে আমি একটা ইউজার নিচ্ছি, ইউজার নিয়ে আমি হচ্ছে এখন এখানে কিছু জিনিস করব। তো আমি কি করব, আমি এইটার ভিতরে নতুন একটা ডিভ নিব, এই ডিভটাকে এইটার চাইল্ড বানাবো, এরকম কিছু কিছু জিনিস আমি করব। হ্যাঁ, সো আমি একটা ডিভ ক্রিয়েট করি, ডিবি নাম দিলাম, ডকুমেন্ট। একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হলে কি দিতে হয়, ডকুমেন্ট ডট, একটা এলিমেন্ট ক্রিয়েট করবো, আমি কি লিখবো এখানে, ডকুমেন্ট ডট ইট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট। আচ্ছা, এইচটিএমএল এলিমেন্ট আর এইচটিএমএল ট্যাগের মধ্যে পার্থক্য কি? ট্যাগে অ্যাঙ্গুলার ব্রেকেট দ্বারা থাকে আর কি। হ্যাঁ, মানে ধরেন এই যে ডিভটা, হ্যাঁ, শুধু ডিভ, শুধু এই যদি আমি এটা লিখি ডিআইভি ডিভ, এটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট শুধুমাত্র ডিভ লিখলে।
আর ট্যাগ হচ্ছে এই পুরাটা, মানে আমি এইটুকু কাটি একটু বোঝানোর জন্য। হ্যাঁ, ট্যাগ হচ্ছে এই পুরাটা, মানে এটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, আমি একটু ভালো মতো বলে দিলাম। সো আমি একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করলাম। সো আমি হচ্ছে এখন উম, এইটার, সরি, কার্ড ডিভ ডট ইনার এইচটিএমএল, এখানে আমি কিছু একটা এইচটিএমএল লিখবো। হ্যাঁ, তো এইচটিএমএল আমি এখানে লিখবো, এইচটিএমএলটা আমি এখান থেকে কপি করে আনি, তাহলে সুবিধা হবে আমার হচ্ছে। আমি তিনটা জিনিস দেখাবো, নেম, ইমেল, সিটি। আপনাদেরকে দেখাই আমি কি কি দেখাবো। এই নেম দেখাবো, এই ইমেল দেখাবো, ডিসপ্লেতে আমি সব দেখাবো না, নেম দেখাবো, ইমেল দেখাবো, আর অ্যাড্রেস অবজেক্টের ভিতরে যে সিটিটা আছে, এই তিনটা জিনিস দেখাবো, নেম দেখাবো, ইমেল দেখাবো, আর অ্যাড্রেস প্রপার্টির ভিতরে নেস্টেড অবজেক্টে আর একটা সিটি আছে। এই তিনটা জিনিস আমি হচ্ছে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করব। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন তিনটা ইয়ে নিব, তিনটা এইচটিএমএল এলিমেন্ট নিব আমি আপাতত। ওকে, টি টিপ নাই, এই একটা নিব, ধরেন প্রথমটা নিব H3, তারপরটা নিব H4, আর একটা ধরে নিলাম পি। ওকে, এইটুকু নিয়ে আমি হচ্ছে এইখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে নেম নিব, কিছু একটা হবে, তারপরে ইমেল, দেন হচ্ছে সিটি। তো এটা হচ্ছে ইউজার নিছি, তো ইউজার ডট নেম, দেন হচ্ছে ইউজার ডট, আপনার কনসোল করে করে দেখে দেখে এগুলো লিখবেন, এত শর্টকাট করার দরকার নেই আমার মতো। তো হচ্ছে ইউজারের ভিতরে অ্যাড্রেস, দেন সিটি, ইউজার ডট অ্যাড্রেস, এটা কি দিছে? আচ্ছা, তো আমি একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম ডিভ, ডিভের ভিতরে আমি ইনার এইচটিএমএল এটা দিলাম। হ্যাঁ, তো এখন আমি কি করব, এইটার চাইল্ড হিসেবে এটাকে অ্যাপেন্ড করে দিব, ইউজার কন্টেইনারের চাইল্ড হিসেবে। ইউজার কন্টেইনারটা আমি কোথায় ধরছি, এটা ইউজার কন্টেইনার। আচ্ছা, ওকে, এইটা গেল, ইউজার কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমি হচ্ছে এই টিপটাকে দিয়ে দিব। আর কি কিছু বাকি আছে? নাই, তারপরও একটা কাজ হবে না। এখন যদি আমি সেভ দেই, একটা ছোট্ট কাজ বাকি আছে, খুবই এক লাইনের একটা কাজ। আমি কিন্তু ইউজারও ডিসপ্লে করছি এখানেও, আমি ডিসপ্লে দ্য ইউজার, সেখানে আমি ডিসপ্লে ইউজার করে ফেললাম। হ্যাঁ, ডিসপ্লে ইউজারটাকে আমি কল দিলাম, কল দিয়ে আমি হচ্ছে একটা প্যারামিটার নিয়েছিলাম, সো আর্গুমেন্ট দিলাম ইউজার্স। তো প্যারামিটার আর্গুমেন্টের নাম সেম হয়ে গেছে, আপনার সেটা একটু চেঞ্জ করে রাখতে পারেন। তো আমি যদি এটা সেভ দিই, তাও তাও একটা ছোট্ট কাজ বাকি আছে। আচ্ছা, আমি একটু লাইভ করি এটা, লাইভ। আচ্ছা, লোডিং, বলেন এখানে কি বাকি আছে, কেউ বলতে পারেন? সব হয়েছে, কিন্তু কি বাকি আছে, এক লাইনের একটা কাজ বাকি আছে। আমি ডিসপ্লে ইউজার্স করছি, ফেচ ইউজার্স এর ভিতরে ডিসপ্লে ইউজার্স কলও দিছি। হ্যাঁ, একটা কল দিছি। হ্যাঁ, আর কি, আর কি বাকি আছে? এই ফেচ ইউজার্সটা কখন কাজ করবে বলেন? মানে ইউজারকে আমি ডিসপ্লে করলাম, ইউজারকে ডিসপ্লে করার ফাংশনটা আমি ফাংশন কল করি নাই ভাই লিখছি। মনে হ্যাঁ, হচ্ছে। এই ফেচ ইউজার ফাংশনটা আমি কল করি নাই। ফেচ ইউজার ফাংশনটা আমি যদি কল করে দিই তাহলে ইনশাল্লাহ কাজ করবে, দেখা যাক। এই যে কাজ করছে। হ্যাঁ, এখন এটাকে একটু সিএসএস দিয়ে একটু মানুষ করতে হবে আর কি। ও, যাই হোক, কিছু স্টাইল করে দিই।
আর একটা কি নিয়েছি, ইউজার কন্টেইনার। গ্রিড তো আপনারা পারেননি না, ডিসপ্লে গ্রিড দেই। আমি আর ছোট ডিভাইসের জন্য আলাদাভাবে করবো না এটা। গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 3,1 আচ্ছা, এখন এইটার এই জিনিসটা বুঝেন কিনা আপনারা বললেন, এইটা মানে কি, এটুকু মানে কি? ইউজার্স কন্টেইনার গ্রেটার দেন ডিভ, এটার মানে কি বলেন? আপনারা কি জানেন এটার মানে কি? না, এভাবে তো করা হয় না কখনো কখনো। আচ্ছা, ঠিক আছে। এইটার মানে হচ্ছে, মানে এই ইউজার কন্টেইনার যে আইডিটা আছে, এইটার ইমিডিয়েট চাইল্ড যে, মানে ধরেন এইটার ভিতরে তো অনেকগুলো চাইল্ড থাকতে পারে, এরকম অনেকগুলা চাইল্ড থাকতে পারে, ঠিক আছে। আবার একই সাথে এই এক একটা চাইল্ডের ভিতরে আরো নেস্টেড ডিভ থাকতে পারে না, অনেক ডিভ থাকতে পারে, হ্যাঁ। এখন ধরেন আপনি ইউজার কন্টেইনারের ভিতরে যত ডিভ আছে সব, যত ডিভ আছে সবার উপর আপনি স্টাইল করতে চান, তাহলে আপনি দিবেন ইউজার কন্টেইনার দিয়ে স্পেস দিয়ে ডিভ। এটার মানে হচ্ছে আপনি সব এই ইউজার কন্টেইনারের ভিতরে যত চাইল্ড ডিভ আছে, মানে ইউজার কন্টেইনারের ভিতরে যত ডিভ আছে সব ডিভের উপর স্টাইল হবে। কিন্তু আপনি সব ডিভের উপর চাচ্ছেন না। মানে ধরেন আমি একটু বাংলায় বলি, হ্যাঁ। এইটা ধরেন হচ্ছে এই এই ইউজার কন্টেইনার আইডির, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে নাতি, এটা হচ্ছে নাতির ছেলে, এটা হচ্ছে নাতির নাতি। কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র ছেলে বা মেয়ে যারা ডাইরেক্ট উত্তরাধিকার যারা, তাদের উপরে আপনি স্টাইল করবেন। তাহলে এইটা আপনি গ্রেটার দেন দিয়ে দিবেন। ঠিক আছে, এটা মানে হচ্ছে ডিরেক্ট চাইল্ড। হ্যাঁ, স্টাইল দা ইমিডিয়েট চাইল্ড ডিভ অফ দা আইডি ইউজার কন্টেইনার। এগুলাকে বলা হয় সিএসএস সিলেক্টর। ঠিক আছে, এগুলোকে বলা হয় সিএসএস সিলেক্টর। এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, এগুলো কাজ করতে 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 এগুলো আপনার অটো হাতে এসে পড়বে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। হুম, চলো। তো এইটার আমি কিছু স্টাইল করব। আপনি এইভাবে এত কিছু মনে না রেখে আরো একটা সহজ কাজ করতে পারেন। এটা হচ্ছে, আমি কোথায় ইয়ে করলাম, এই যে এইখানে একটা ডিভ নিলাম না, এই ডিভের উপর আপনি একটা ক্লাস অ্যাড করতে পারেন, ডিভ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। হ্যাঁ, ধরেন ইউজার কন্টেইনার ছিল, এটা ধরেন দিয়ে দিলেন ইউজার কার্ড। হ্যাঁ, যদি এটা দেন তাহলে আপনার আর ইয়ে করা লাগবে না, এত প্যারা নেওয়া লাগবে না। ইন দ্যাট সিনারিও আপনি এইভাবে জাস্ট ডট ইউজার কার্ড দিয়ে করলেই হবে। আমি দুইটাই দেখা দিচ্ছি, আমি এটা আপাতত কমেন্ট করে আমি এইটার উপরে স্টাইল করে দেখাচ্ছি, যেটা আমি ক্লাস লিস্ট ক্লাস অ্যাড করলাম। এটা হচ্ছে আমি একটা ক্লাস অ্যাড করলাম, হ্যাঁ। তো এটা আমি জাস্ট কিছু সিএসএস লিখবো, আর কিছুই না। বর্ডার রেডিয়াস, এবার ক্লিক বক্স শ্যাডো। এটা জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই না। এগুলো আপনারা আপনাদের মতো করে বিভিন্ন স্টাইল বা বিভিন্ন ওয়েবসাইটে সুন্দর সুন্দর ইয়ে দেখে নিজেদের মতো স্টাইল করে নেবেন। Okay, আর এটা দিতে পারি ট্রানজিশন, ট্রান্সফর্ম 3 সেকেন্ড ইজ ইন বাই ইজ, এটা খুশি। এটা আমি আমার মতো একটা দিলাম। সো দেখা যাক স্টাইল হয়েছে। হ্যাঁ, ছোট্ট স্টাইল হয়েছে। একটু গ্যাপ দেই এখানে, গ্রিড 15 কলম দুইটাই দেই। তো মোটামুটি একটা সুন্দর স্টাইল হয়েছে। হ্যাঁ, তো এই মোটামুটি আমি হচ্ছে এই স্টাইল আসলে এখন আপনাদের দেখার বিষয় না। আপনারা মোটামুটি মানে যে কিভাবে ফেচ করে আনা এবং ডিসপ্লে করে এটা তো বুঝছেন, আগের ক্লাসে তো নীরব ভাইয়া দেখাইছেই। তো মোটামুটি আপনাদের এই দেখানো নিয়ে, ফেচ করেন ডিসপ্লে করা নিয়ে এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটাকে
জি। ওকে, আজকে মনে হয় একটু বেশি লাগতেছে মানুষজন। ওকে, আর একটা যেটা ছিল, আমি যদি এখন এটা ইয়ে করে দেই, ক্লাস লিস্টটা বাদ দিয়ে দেই, তাহলে স্টাইল আবার আগের মতো হয়ে যায়। ওই বক্স শ্যাডো সবকিছু চলে গেছে। সো আমি যদি এটা বাদ দিয়ে আমি ইয়ে করতে পারি, এটাও রাখতে পারি। আপনি যেভাবে খুশি সেভাবে করবেন, এটা কোনো স্টাইল অ্যাড হয়। আচ্ছা, এখন তাহলে মোটামুটি গত ক্লাসে ছিলেন না এমন কেউ কি আছেন আজকে? থাকলে একটু আওয়াজ দেন। জি, আমি ছিলাম না হচ্ছে। আচ্ছা, নাম কি ভাই আপনার? আমার নাম সাব্বির। আচ্ছা সাবির ভাই, আপনি মানে আমি গত ক্লাসে মোটামুটি সবার সাথে একটু পরিচিত হয়েছি। তো আপনি যেহেতু ছিলেন না, আপনি একটু আপনার মানে কি করেন, জব বা স্টুডেন্ট কিনা, এবং এগুলো একটু যদি বলতেন আর কি। হ্যাঁ, আমার নাম সাব্বির হোসেন। আমি হচ্ছে একটা আইটি কোম্পানিতে জব করি। কি হিসেবে? আর এটা আজকে আমাদের সফটওয়্যার অটোমেশন, আর সেটা আজকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আচ্ছা। কিন্তু আমার হচ্ছে কোডের সাথে কাজ কম, ওকে। কিন্তু হচ্ছে অ্যানালাইসিস বা এগুলো নিয়ে কাজ বেশি থাকে আর কি। আচ্ছা, অটোমেশন করেন আপনারা না? আপনাদের এই হ্যাঁ হ্যাঁ, কোম্পানির নাম কি? অটোমেশন সফটওয়্যার। কোম্পানির নাম কিব্যাক সিস্টেম। বুঝিনি, এটা আরেকবার বলবেন? কিব্যাক সিস্টেম। কিউবেক, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আপনি বাহিরের। অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এমনিতে আপনার এখানে আসা মানে পিছনে কারণ কি, বা কি মনে করে এখানে আসলেন ডেভেলপমেন্ট? এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে ডেভেলপমেন্টটা ফুললি শেখা আর কি। আর কারণ হচ্ছে খুবটা একটু কম কথা, আমি সিএসসি শেষ করছি 2024 সালে। আচ্ছা আচ্ছা, আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড, ওকে। হ্যাঁ, সিএসসি ব্যাকগ্রাউন্ড। এটা একবার করছিলাম, কিন্তু তখন হচ্ছে নিয়মিত ক্লাস না করার কারণে হচ্ছে উম, মানে আচ্ছা, কন্টিনিউস ধরে রাখতে পারি নাই। ওস্তাদেই করছিলেন? না, এটা ওস্তাদে করি না, ওটা ছিল হচ্ছে প্রোগ্রামিং হিরো। আচ্ছা, কারণ ওখানে ওই যে অফিসের কাজের জন্য কন্টিনিউসলি করা হয় না, এই বুঝতে জন্য পেরেছি। এখানে আবার জয়েন হয়েছে। আচ্ছা যাক, থ্যাংক ইউ আপনাকে, আপনি লাইগা থাকেন, কনসিস্টেন্সি মেনটেন করেন। আচ্ছা, আর কেউ কি আছে যে আজকে মানে আগের ক্লাস ছিলেন না? ছিলাম না ভাইয়া গত ক্লাসে। আচ্ছা ভাই, একটু আপনার ব্যাপারে কিছু বলেন, কি কি করেন? আমি এনামুল কবির হাসিফ। আমি একটা আরএমজি সেক্টরে কাজ করি অ্যাজ এ এইচআর ম্যানেজার হিসাবে। Okay, আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড। ওকে। আগে যে প্রতিষ্ঠান ছিল আইটি ব্যাকগ্রাউন্ডে ছিল, ওখান থেকে কিছু ইচ্ছা ছিল আমার আইটিতে কিছু কাজ করা। রাইট নাও আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছি লাস্ট 3 বছর যাবত। তো আইটিতে মোস্ট একটু কাজ ওয়ার্ডপ্রেসে করার কি জন্য ডেভেলপমেন্ট করছেন না কাস্টমাইজেশন? যে কাস্টমাইজেশন কিসে করছেন, লাইক এলিমেন্টর ওর কোন বিল্ডার? এলিমেন্ট, আই আচ্ছা এম আচ্ছা। এলিমেন্ট এক্সপার্ট। ওকে। আহ, আচ্ছা, আপনি কি মার্কেট প্লেসে করছেন না কিসে করছেন? না, আমি সব সব আমার লোকাল, যত ওয়েবসাইট করা আমার সব লোকালি করা। আমি আচ্ছা আচ্ছা। মার্কেটপ্লেসে কাজ করি না, কারণ কাজ করে মানে যেহেতু অফিস করে এটা করা সম্ভব না। হুম ওকে, আমার যেহেতু আমার লোকালি অনেকগুলা ক্লায়েন্ট আছে। ওকে। হুম। সাইড বাই সাইড আমার একটা এজেন্সিও আছে ছোটখাটো ব্যাপার। বাট আচ্ছা, আমার এখানে কষ্ট হচ্ছিল এই জাভা স্ক্রিপ্টে এসে আমার খুবই কষ্ট হচ্ছে বুঝতে। এটা একটু সময় লাগবে আর কি, যদি আপনি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদমই না করে থাকেন, একদম নিউ হয়, তাহলে আসলে একটু সময় দিতে হবে, হ্যাঁ। যেমন আর আপনার সাথে আমার একটু HTML মিল আছে। CSS। হ্যাঁ, জি জি আমার সাথে জি। আমিও 16-17, 2 বছর, প্রায় প্রায় 2.5 বছর আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছিলাম। আমার ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম কাজ ছিল এলিমেন্টরে, হ্যাঁ। কিছু হুম হুম কাস্টম থিম ডেভেলপমেন্টও করছিলাম পরবর্তীতে, বাট এলিমেন্ট মানে সব মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে সবচেয়ে বেশি টাকা কামাইছি এলিমেন্টর দিয়ে আর কি বলতে পারেন। হ্যাঁ, হুম। এই আর কি। হুম। আচ্ছা তো, ওকে, যাই একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি জাভা হ্যাঁ না, স্ক্রিপ্ট আমার জন্য। একটু মানে লাইগা থাকতে হবে, হ্যাঁ। একটু লাইগা থাকতে হবে একটু, মানে আর যেহেতু আপনারা জবও করেন, সো আপনাদের জবের পাশাপাশি হচ্ছে একটু টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। আর জাভাস্ক্রিপ্টের আজকে একটা জিনিস দেখাবো, হ্যাঁ। একটা জিনিস দেখাবো, একটা রিসোর্স সম্পর্কে আপনাদেরকে শেয়ার করবো। আশা করি এই জিনিসটা নিয়ে যদি আপনারা লাইগা থাকেন, মানে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের ধারণা অনেক বদলায় যাবে, হ্যাঁ। আমি একটু কথা বলি ভাই, আমার বলেন। যতটুকু ভাই আপনার যে সাপোর্ট ক্লাসের যতটা না সাপোর্টিভ, অন্য ক্লাসগুলো আমার জন্য মানে রিয়েল ক্লাসগুলো আমার জন্য কঠিন, কঠিন হচ্ছে আর কি হ্যাঁ।
ওকে, আচ্ছা, এটার যেমন কারণ আমি তো হচ্ছে যে, ওয়ার্ডপ্রেস করার হ্যাঁ, কারণে এমন অবস্থা হয়েছে আমার এখন এইগুলোতে আমার বুঝতে অনেকগুলো কঠিন হচ্ছে আর কি। হুম, কারণ আমি সবকিছু চিন্তা করি হেডার ফুটার মাঝখানে ডিপ দিয়ে যেগুলো কাজ করা হচ্ছে আর কি, কন্টেন্ট হুম, নিয়ে হুম, কাজ করা হচ্ছে, এই নিয়ে কাজ করতে আমার খুব প্রবলেম হচ্ছে আর কি। হুম, হুম। এটা আসলে মানে অনেক ব্যাপার স্যাপার আছে বুঝছেন। যেখানে জি জি। ধরেন কম্পিউটার সায়েন্সের কারিকুলাম 4 বছরের, সেখানে একটা অনলাইন কোর্স হয় 6 মাস থেকে 1 বছরের। হ্যাঁ, তো এইখানে তার উপর আবার অনেক অনেক কিছু শেখানো হয়। তো মানে যারা অ্যাকচুয়ালি নন সিএসি ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য কোপ আপ করাটা আসলেই 6 মাস 1 বছরে ডিফিকাল্ট, এটা বাস্তবতা। মানে অনেকে এখন মন খারাপ করতে পারে যে বলছেন যে ভাই আপনারা তো বলছেন যে 6 মাস 1 বছর করলে জব পাবেন। জব পাবেন না তা না, জব পাবেন। বিপিও কোম্পানিতে আপনি এইচটিএমএল সিএসএস এক্সপার্ট হইলে, জাভাস্ক্রিপ্ট মোটামুটি জানলে আপনি জব পাবেন। কিন্তু আপনি যদি ধরেন প্রোডাক্ট বেসড কোম্পানিতে যাইতে চান, আপনি যদি অলিওর মতো কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে চান, বা ব্রেন স্টেশন 20 মতো কোম্পানিতে জব করতে চান, দ্যাট উইল বি ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনি জব পাবেন না বিষয়টা তা না। আপনাদের জব পাইতে হলে দুনিয়ার সবকিছু শিখতে হবে তা না। হ্যাঁ, আর যে কিছু কিছু না পারা মানুষও অনেক ভালো জব করে। হ্যাঁ, তো এটা নিয়ে হুম, প্যারা নাই। হুম, ঠিক আছে। এই আর কি। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি আছেন? অনুরাধা কি গত ক্লাসে ছিলেন? ভাই আমি ছিলাম না আর কি। না ভাই, আমি ছিলাম না। আচ্ছা, আহ, কে বলবেন আগে, কথা বলেন। আচ্ছা ভাই, আমি বলতেছি আর কি। হ্যাঁ, ভাই আমি হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমি ফিজিক্স স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আর কি। আচ্ছা, শখের বসে আর কি আসা এই লাইনে আর কি। আহ, বিগত কোডিং এক্সপিরিয়েন্স আছে পাইথনে। পাইথনে আমি ডিজেঙ্গো পর্যন্ত কিছুটা দেখা হয়েছে। আর হচ্ছে এটা CS15 এর একটা কোর্স করছিলাম, ওটা হচ্ছে যে যেটা হচ্ছে ইডিএক্স থেকে আর কি। ও EDX.org থেকে, ওইখান থেকে একটা কোডিং এর CS15 এর একটা ওয়েব ওভারভিউ নিয়ে কিছুটা করছিলাম। আর হচ্ছে সি প্রোগ্রামিং কিছুটা করা হয়েছিল পূর্বে আর কি। ইন্টারমিডিয়েট থাকতে তখন থেকে কিছু সি প্রোগ্রামিং করতাম আর কি। আপনি এইটুকুই আর কি। এখন বর্তমানে কি 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 করেন, পড়াশোনা না কি করেন? এখন সম্প্রতি মাস্টার্স কমপ্লিট হয়েছে আর কি, কিছুদিন হয়েছে আর কি। আচ্ছা, আপনি তো কি সিএসসি ব্যাকগ্রাউন্ড না কি বললেন, খেয়াল করিনি। না, ফিজিক্স। ফিজিক্স, আচ্ছা আচ্ছা। ওকে, ধন্যবাদ ভাই, লেগে লেগে থাকেন। হ্যাঁ, আচ্ছা, অনুরাধার কথা বলতেছিলেন। এর কে জানি বলতেছিলেন ভাই, আমি পরে হয়ে গেল। জি ভাইয়া আমি। আচ্ছা, ফয়সাল, হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি ডিপ্লোমা করতেছি কম্পিউটার নিয়ে। আচ্ছা, কোন বর্তমানে সেমিস্টারে? 4th সেমিস্টার আছে। আচ্ছা, ঠিক আছে। বাকি কেউ না থাকলে পরে লাস্টে ক্লাস শেষে কথা হলো। এখন হচ্ছে আমি আবার একটু মানে ক্লাসে পড়ানোর আলোচনার বিষয়ে যাচ্ছি। আহ ওকে, আচ্ছা, আমি এই জায়গাটাতে একটু ফেরত যাই। জাভা স্ক্রিপ্টের কথা বলছে। জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্ক্রোনাস সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন এই যে অনেকে বললেন, বা একজন ভাই বললেন যে আসলে অনেক কিছু জাভা স্ক্রিপ্টে এসে আমার কাছে অনেক কিছু ডিফিকাল্ট লাগতেছে। এটা নিয়ে আমি আমি একটা কথা হলো, আমি যখন বেটার উইজার্ডে জব করি, মানে আমার ফার্স্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব। তো আমি আমার ফার্স্ট প্রফেশনালি, মানে আমার একাডেমিকলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল আর। আর হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট আর নাম, আপনারা জানি না অনেকে শুনবেন কিনা। এটা হচ্ছে ফর ডাটা সায়েন্স। এটা হচ্ছে, আমি যেহেতু ডেটা সায়েন্স অনার্স করেছি, সো এই আর এর হচ্ছে আমার একাডেমিক্যালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল। বাট প্রফেশনালি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল পিএইচপি। প্রফেশনালি আমার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল পিএইচপি। আমি হচ্ছে প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলাম। পরে লারাভেলেও কিছু কাজ করছি। তো একদিন কি হয়েছে, সারাদিন কাজ করছি, দিন শেষে মিটিং এ সিটিও আসছে, নিয়াজ ভাই নাম। তো নিয়াজ ভাই সাথে বলছে যে এই লাইনটাতে করছো, এটা ব্যাখ্যা করো। আমি পারি নাই। তখন উনি আমাকে একটা কথা বলছিল, একদম ইন্টারনেট শুরুতে, যে জীবনে লাইফে কোনোদিন এক লাইন কোডও না বুঝা করবা না। তো ওই কথাটা আমার মনের ভিতরে গাইতে গেছিল। আমি কখনোই মানে এক লাইন কোড না বুঝা করি নাই, যেভাবেই হোক আমি শিখছি। হ্যাঁ, মানে সেটা নেটে সার্চ কইরা হোক, ইউটিউবে সার্চ করে হোক, স্ট্যাক ওভারফ্লো কইরা হোক। তখন তো এত এআই এর ইয়ে ছিল না। আর এর উপর আসলে ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট হওয়া ভালো না। তো যাই হোক, এখন হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট নিয়ে কি আপনাদের সাথে আলোচনা করা হয়েছে আগে কখনো ক্লাসে? জাভা স্ক্রিপ্টে কিভাবে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন কিভাবে এক্সিকিউট হয় কোডে, এটা কি কোনো প্রকার আলোচনা আগে হয়েছে? না ভাই, এটা হয় নাই। আমাদের জাস্ট হচ্ছে বেসিক ওভারভিউটা হচ্ছে এখানে। আচ্ছা, অ্যাডভান্স লেভেলের, ওয়ার্কিং লেভেলের বা এটা কিভাবে কাজ করে বা কম ইন্টারপ্রিট কিভাবে করে, এগুলো নিয়ে কিছু বলা হয় না আর কি। ঠিক আছে, আমি একটু দেখাবো। সবকিছু তো দেখানো সম্ভব না এইরকম লাইভ ক্লাসে, বা যতটুকু একদমই না বললেই না, ওইটা আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটা আপনি ভুলে যান, আমি ধরেন এ নিয়ে দিলাম।
দুইটা স্টার মানে হচ্ছে পাওয়ার। হ্যাঁ, মানে হচ্ছে এন স্টার, এন ডাবল স্টার টু মানে হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, আমি যদি ডাবল স্টার থ্রি দিই তাহলে হচ্ছে কিউব। ঠিক আছে, তো আমি হচ্ছে এনটাকে প্যারামিটার হিসাবে নেই। তো এইটাকে আমি মূলত মোটামুটি এই জিনিসটা আপনারা মাথার ভিতরে গেছে না, এইটার উপরে আমি হচ্ছে কোড এখন কম করবো। এখন হচ্ছে আমি জিনিসগুলো বুঝাবো যে প্রত্যেকটা লাইন বাই লাইন কিভাবে ইয়ে হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো যে এটা আপনারা ভুলে যান আপাতত। হুম, এখন তো কোনো কিছুই ডিফাইন করা নেই, ঠিক না? এখন যদি আমি এন দেই, কনসোল ডট লগ এন, তাহলে আউটপুট কি আসবে বলতে পারেন? Reference error, maybe, I'm not sure. রেফারেন্স এরর আসবে এবং আরেকটা আসবে। লেখা আসবে, সেটা হচ্ছে এন ইজ নট ডিফাইন্ড। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। যেহেতু আমরা কোনো কিছু ডিফাইন করি না, এটা কিন্তু একটা ফাঁকা জাভাস্ক্রিপ্ট ফাইল, এখানে কিচ্ছু নাই। এটাও নাই, ধরে নেন এটাও নাই, এটা তো কমেন্ট করা মানে এটা নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে লেখা রেফারেন্স এরর এন ইজ নট ডিফাইন্ড। আমি জাস্ট নট ডিফাইন্ড পার্টটা আমি এখানে একটু কমেন্ট আউট করে রাখলাম, এন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখন আমি এন ডিফাইন করলাম, সরি এন কে ডিক্লেয়ার করলাম। এন কে আমি ডিক্লেয়ার করছি কিন্তু এন এর ভ্যালু আমি অ্যাসাইন করি নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল মানে কি? ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট? বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে হচ্ছে আমি যখন ইকুয়াল দিয়ে কিছু দেই, তার মানে হচ্ছে একটা ভেরিয়েবল আমি একটা ভ্যালু অ্যাসাইন করি। এই এন ভেরিয়েবল আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি, বাট এখানে হচ্ছে আমি কোনো কিছু অ্যাসাইন করিনি, শুধুমাত্র ভ্যালুটা ডিক্লেয়ার করছি। এখন বলেন কনসোল ডট লগ এন কি আসবে? Undefined হবে আনডিফাইন্ড। ভাই। আনডিফাইন্ড আসবে। তো এই জিনিসটা মানে ইংলিশের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিলাইতে গেলে একটু ঝামেলা হবে। হ্যাঁ, এখন আবার এন হচ্ছে আনডিফাইন্ড, আগে ছিল নট ডিফাইন্ড। হ্যাঁ, এবার এটা আমি পুরাই কমেন্ট করে দিলাম। এবার হচ্ছে আনডিফাইন্ড। তাহলে নট ডিফাইন্ড আর আনডিফাইন্ড এর মধ্যে পার্থক্য কি? জাভাস্ক্রিপ্টে নট ডিফাইন্ড হচ্ছে মানে কোনো কিছুই নাই, এই 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 নামে কিছুই নাই, কোনো কিছু ডিফাইনই করা নাই। আর আনডিফাইন্ড মানে এই নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু এই ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। খুবই মানে এই জিনিসগুলা এখন যেগুলো পড়াবো এগুলো পুরোপুরি কোর্স কারিকুলামের বাহিরে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য। আপনারা কমপ্লেন করলেও করতে পারেন, কিন্তু আমি হচ্ছে কোর্স কারিকুলামের বাহিরে কিছু কিছু জিনিস দেখাই যেগুলো হচ্ছে আপনাদের ফিউচারে আপনাদের মানে জাভাস্ক্রিপ্টের বেসিক স্ট্রং হওয়ার জন্য বা এই ভালো ইন্টারভিউ ভালো করার জন্য আমি দেখাই। ঠিক আছে, এটা আমার একটা বৈশিষ্ট্য। তো বাট আমি কোর্স কারিকুলামের ক্লাস নেই, তারপরে দেখাই। হ্যাঁ, তো আচ্ছা ভাইয়া, এখানে হ্যাঁ, কি প্রত্যেকটা ভেরিয়েবল একটা অবজেক্টকে ইন্ডিকেট করতেছে নাকি? আচ্ছা আমি বলবো ওইগুলা, ঠিক আছে, ধীরে ধীরে আসবে। হ্যাঁ, এটা অবজেক্ট নেই, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা। এখন অবজেক্ট কখন হবে? যখন আপনি এখানে একটা অবজেক্ট অ্যাসাইন করবেন তখন অবজেক্ট হবে। হ্যাঁ, যদিও বলা হয় জাভাস্ক্রিপ্টের সবকিছুই অবজেক্ট, ওইটাও ওই দিকে আমি যাচ্ছি না। ঠিক আছে, ওই দিকে আপনি যায়েন না, আমি যা বলতেছি ওইটা শুনেন। হ্যাঁ, তো আমি কই ছিলাম, এখানে কেন আসছিলাম? আচ্ছা, খুবই একটা হট ইন্টারভিউ কোশ্চেন আছে। হট ইন্টারভিউ কোশ্চেন। হ্যাঁ, নাল আর আনডিফাইন্ড এর মধ্যে পার্থক্য কি? নাল ভার্সেস আনডিফাইন্ড। হ্যাঁ, তো নাল হচ্ছে নাল মানে কিছুই না। মানে একটা ভ্যালু যদি নাল হয়, নাল মানে এটার মধ্যে কিছুই নাই। নাল মানে হচ্ছে একটা জিনিস আছে কিন্তু কিছুই না, মানে আলটিমেটলি এটার ভিতরে কিছু নাই। আর আনডিফাইন্ড মানে হচ্ছে ওই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ওইটার ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। হ্যাঁ, নাল ভার্সেস আনডিফাইন্ড। তো এটা ইন্টারভিউ খুবই মানে পপুলার একটা কোশ্চেন, প্রায় জিজ্ঞেস করা হয়, স্পেশালি ফ্রন্ট এন্ড বা জাভাস্ক্রিপ্ট স্ট্যাকে। তো এইটুকু গেল। এখন হচ্ছে আমি একটু পেইন্টে যাব। আচ্ছা, আমি প্রথমে বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিনক্রোনাস সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টের যখনই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় বা জাভাস্ক্রিপ্টের সবকিছুর দুইটা ফেজ আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হ্যাজ টু ফেজেস। হ্যাঁ, একটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন ফেজ, আর এটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। ভাই এইটা কি ফাংশনের ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রেই আসলে? এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের একটা ফাইলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে যখন আপনি একটা কিছু লিখবেন, হ্যাঁ ধরেন ফার্স্ট লাইনে, ধরেন আর কিচ্ছু নাই, এগুলা কিচ্ছু নাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে দুইটা দুইটা লাইন মানে প্রত্যেকটা লাইন এক্সিকিউট হয় দুইটা স্টেপে।
একটা স্টেপ কি, মেমোরি অ্যালোকেট হয়, আর একটা স্টেপ হচ্ছে কোড এক্সিকিউট হয়। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলা আমি আরেকটা জিনিস শেয়ার করি যে আমি কোথা থেকে শিখছি। এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদেরকে জানানো, যে টিচাররা কোথা থেকে শিখে। ঠিক আছে? হ্যাঁ, তো আমি শিখছি দুই জায়গা থেকে। ফার্স্টে কি, একটা বই আছে নাম ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট বাই কাইল সিমসন। হ্যাঁ, আর একটা হচ্ছে ইউটিউব প্লেলিস্ট, নাম হচ্ছে নমস্তে জাভাস্ক্রিপ্ট। আমি জানি না আপনারা দেখছেন হয়তো অনেকে, বাই অক্ষয় সাইনি। হ্যাঁ, আমি খুব কমই এরকম ইউটিউব সিরিজ করি, সাজেস্ট করি, বাট দিস ইজ সামথিং এলস। হ্যাঁ, এটা পুরোপুরি একটা এক্সেপশনাল একজন ইন্ডিয়ান ইংলিশ সিরিজ। হ্যাঁ, কেউ কি দেখছেন এই সিরিজটা এখন পর্যন্ত? কেউ না কেউ তো অবশ্যই দেখছেন। কেউ নাই এই ক্লাসে? আচ্ছা, ওকে। তো ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট বাই কাইল সিমসন, এটা হচ্ছে বই। হ্যাঁ, বুক। আর এটা হচ্ছে প্লে লিস্ট। বই কি পুরাটুক পড়ছিলেন? না, বই হচ্ছে আমার মানে সিরিজ, যেটা 5-6টা বই কিনা আছে। আমি মানে আসলে আমরা এত কাজ করি যে ব্যস্ত থাকি, বই পড়া হয় নাই। প্রথম বইটা পড়ছিলাম। তা প্রথম বইটা পুরোপুরি না, মানে ধরেন 50% পড়ছি, আর 50% মোটামুটি পড়া হয় নাই। আর গত বছরে জুলাই আন্দোলনে যখন ইন্টারনেট ছিল না, কাজ কাম নাই, বইসা ছিলাম, তখন হচ্ছে আমি একটা মানে সেকেন্ড বইটা পুরোটা পড়ছি। হ্যাঁ, এই, ঠিক আছে। এটা বাট কি অ্যাকচুয়ালি কয়েকটা সিরিজ ভাইয়া? কোনটা, মানে বইটা এই নাকি? বইটা? জি হ্যাঁ, জি। বইটা হচ্ছে 5-6টা বই আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মানে আমি যদি হুম, দেখাইতে পারতাম। আচ্ছা, ভিডিও তো অন আছে না? জি মানে ভাইয়া। হচ্ছে 5-6টা ভিডিওতে পুরো জাভাস্ক্রিপ্টের আগামাথা যা আছে সব লেখা নাকি? 5-6টা ভিডিও না ভাই, 5-6টা বই। মানে বই আর কি, যাই হোক, সরি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মানে কাইল সিমসন এরা কি জানে, এরা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের মেনটেনার। ও আচ্ছা, বুঝছেন, কোর জাভাস্ক্রিপ্টের মেনটেনার, মানে অনেক মানে বিখ্যাত ভার্সিটির প্রফেসর বা এই ধরনের মানুষ এটা আর তো কি। হ্যাঁ ইংরেজিতে নাকি? হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে। যেমন ভাইয়া ধরেন এটা আমি এখানে কমপ্লিট করলে কি ভালো হবে? এটা কমপ্লিট করার সাহস আমিই করব না। ঠিক আছে? হ্যাঁ, আপনার যদি বয়স বা সময় থাকে তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, যে এত প্যারা নিব, আপনি যদি ওই যে অনেকে স্বপ্ন থাকে না, যে ধরেন কোর জাভাস্ক্রিপ্ট মেনটেন হবে, মানে যারা রিয়েক্টের লাইব্রেরি বানায়। রিয়েক্টের লাইব্রেরি হুম, বানানো মানে বুঝছেন তো, মানে রিয়েক্ট ইনফিনিটি স্ক্রল একটা বুঝে। লাইব্রেরি। হ্যাঁ, ওই জিনিসগুলো যদি আপনি বানাতে চান, আপনি যদি ওই জায়গায় যেতে চান, নোডের একটা প্যাকেজ বানাবেন, এনপিএম এর একটা প্যাকেজ বানাবেন নিজে। আপনার স্বপ্ন হচ্ছে আপনি বাইরে যাবেন, পিএইচডি করবেন, এই ধরনের বা ওই ওই লেভেলে যাবেন, তখন মানে অ্যাকচুয়ালি ইন দ্যাট সিনারিও আপনার এইগুলো লাগবে। বাট আপনার মানে আর যদি কি লার্নার থেকে ক্রিয়েটর পর্যায়ে হ্যাঁ যাওয়ার জন্য। হ্যাঁ, বাট আপনি যদি ফ্রিল্যান্সার হইতে চান, আপনি যদি রিমোট জব করতে চান, আপনি হচ্ছে কিছু শিখবেন, কিছু করবেন, টাকা কামাবেন। হ্যাঁ, লাইফে চিল করাটাকে প্রায়োরিটি রাখতে চান আমার মতো, তাইলে হচ্ছে ভাই এত প্যারা নেওয়ার দরকার নাই। বাট আমার যেহেতু জানানোর কাজ, আমি জানাই, কারণ আমাকে তো সব ধরনের স্টুডেন্টের ব্যাপারে ইনফরমেশন দিতে হয়। হুম। আর ও যে প্লে লিস্টটা দিছে, ওর বই মানে ও যত এক্সাম্পল দিছে সব এই বই থেকে দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, প্লে লিস্টে নে দুইটা না তিনটার মতো দেখাইতেছে। ওই যে না তো। আকশাই শাইন হিজে, আমি ইউটিউবে দেখলাম মাত্র। আচ্ছা, না, আছে প্রায় 15-20টার মতো ভিডিও আছে, বা বেশিও থাকতে পারে। আচ্ছা, সো আমি এখন যা দেখাবো আমি এইগুলো থেকেই শিখছি। হ্যাঁ, কিছু হচ্ছে এখান থেকে পড়া, কিছু হচ্ছে এখান থেকে দেখা। হ্যাঁ, অবশ্যই আরো অনেক সোর্সেস আছে, আমি মিডিয়ামের ব্লগ পড়ি, আমি এই যে ডেভেলপার মদিলার যে আছে ডকুমেন্টেশন আছে ওগুলো পড়ি। বাট এই দুইটা হচ্ছে ইনিশিয়ালি শুরু করার জন্য, এই দুইটার যে কোনো একটা। হ্যাঁ, যে বই পড়া পছন্দ করেন সে বই, আর যে আমার মতো ফাঁকিবাজ সে হচ্ছে প্লেলিস্ট দেখবেন। হুম, আচ্ছা। তো আমি হচ্ছে এখন এই যে এই লাইনটা, হ্যাঁ, যে ধরেন যে কোনো কিছু একটা, এই যে ধরেন এইটা আসলো। ঠিক আছে? এটা আমি একটু কাটিয়ে মানে কমেন্ট করি। আমি এই জায়গায় আসছি। তো এখন এটা কিভাবে রান হবে? ঠিক আছে, আচ্ছা, আমি লাস্টে একটা কল দেই। এখানে আমি হচ্ছে এন এন মিলাদা, আমি এখানে একটা নাম দেই, প্যারামিটারটা একটু চেঞ্জ করিলাম। এন এন মিলাদা স্কোয়ার, ধরেন আমি স্কোয়ার আমি এনও দিতে পারি, মানে এই এন এর স্কোয়ারও করতে পারি, অথবা আমি এটা যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিতে পারি। তো ধরেন এটুকু হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট, জাস্ট এটুকু সিম্পল। এটা এখন আমি দেখাবো যে কিভাবে মেমোরিতে অ্যালোকেট হচ্ছে এবং কি হচ্ছে। প্রথমে আমি থিওরিটিক্যালি বলবো, দেন হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দুই একটা জিনিস দেখাবো। তো ইনিশিয়ালি ইনিশিয়ালি ফার্স্টে কি আসতেছে, এন আসতেছে। হ্যাঁ, ফার্স্টে প্রথম লাইনটা যখন আসবে তখন হচ্ছে এন আসবে। হ্যাঁ, এন এখানে
মেমোরিতে অ্যালোকেট হচ্ছে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে মেমোরি এক্সিকিউশন ফেজ, মেমোরি অ্যালোকেশন ফেজ। মেমোরি অ্যালোকেশন ফেজ বলে, মেমোরি ক্রিয়েশন ফেজ বলে। কোথায় দেখছিলাম? মেমোরি অ্যালোকেশন ফেজ বলে অথবা মেমোরি ক্রিয়েশন ফেজ বলে। আর এটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। হ্যাঁ, কোড এক্সিকিউট হবে। তো এর একটা ভ্যালু এখানে ভ্যারিয়েবলে মেমোরিতে অ্যালোকেট হয়েছে, আর এটার ফার্স্টে কি হবে, ভ্যালু কি হবে বলেন তো? এখান থেকে দেখলে ভ্যালু কি হবে? ফার্স্টে মনে হচ্ছে 3 হবে, বাট অ্যাকচুয়ালি 3 হবে না, প্রথমে এটা আনডিফাইন্ড থাকবে। হ্যাঁ, প্রথমে এটা আনডিফাইন্ড থাকবে। আমি জাস্ট ইউএনডি লিখলাম। হ্যাঁ, তারপরে এই ফাংশনটা, স্কোয়ার ফাংশনটা হবে, মানে স্কোয়ার ফাংশনটা মেমোরিতে থাকবে। স্কোয়ার লিখে আমি জাস্ট পুরাটাই লিখলাম, এই পুরাটাই ডট ডট ডট। হ্যাঁ, এই স্কোয়ার, এই ফুল ফাংশন বডিটা এইখানে আসবে। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস আছে, সেটাকে বলে কল স্ট্যাক। এখানে তো জায়গা কম, আমি একটু এইখানেই দেখাই, কালার চেঞ্জ করে। হুম, এটার নাম হচ্ছে কল স্ট্যাক। এটা হচ্ছে এই টেবিলের বাইরে। হ্যাঁ, একটু করছে কল স্ট্যাক। তো কল স্ট্যাকে আপনি দেখেন গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ তো আপনারা বুঝেন না। আচ্ছা, আরেকটা লাইন আছে স্কোয়ার 5, এটাও এখানে আসবে। আছেন কেউ? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি। আচ্ছা, গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ তো আপনারা বুঝেন। জি ভাইয়া। আচ্ছা, ওকে। আমি হচ্ছে আরেকটা লাইন ছিল, ওইটাও এখানে স্কোয়ার অফ 5। হ্যাঁ, স্কোয়ার আমি সংক্ষেপে লিখলাম 5, এটাও এখানে আসবে এবং শুরুতে এটাও আনডিফাইন্ড হবে। ধুর, তো এটাও আনডিফাইন্ড হবে। এই মেমোরি গুলো ফার্স্ট, প্রথম যখন হলো এটা, এই মেমোরি গুলো অ্যালোকেট হলো। প্রথমে এন আসলো আনডিফাইন্ড, তারপরে ফাংশন বডিটা ভিতরে যা আছে সব লেখা থাকবে এখানে। ঠিক আছে, তারপরে স্কোয়ার 5। হ্যাঁ, এবং এটাও আনডিফাইন্ড হবে প্রথমবার। ঠিক আছে, এবার হচ্ছে আমি একটু কল স্ট্যাকটা বুঝাবো। কল স্ট্যাকটা কি, মানে এখানে তো সবকিছু গ্লোবালি, এই ফাংশন বডিটাও গ্লোবালে আছে, এইটাও গ্লোবালে আছে, এটাও গ্লোবালে আছে। হ্যাঁ, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম জিইসি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। ইনিশিয়ালি এই পুরোটা, এই যে এটা একটা কল স্ট্যাক। হ্যাঁ, তো এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে এই জিনিসগুলো থাকলো। এইবার কি হবে, এইগুলা হবে। এবার হচ্ছে পরের কোড এক্সিকিউশন ফেজে আসবে। কোড এক্সিকিউশন ফেজে এসে দেখবে যে এন এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু হচ্ছে 3। হ্যাঁ, তো এইখানে এইখানে এন হয়ে যাচ্ছে কি 3 হয়ে যাচ্ছে। তো এন 3 হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা পরের পরের বার সেকেন্ড এক্সিকিউশনে এই এন আনডিফাইন্ড থেকে হয়ে যাবে এন 3। হ্যাঁ, তারপরের বার কি হবে, তারপরের বার এই ফাংশনের ভিতরে চলে যাবে। এই ফাংশনের ভিতরে যেটা যাবে, এখন আমি গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট থেকে আমি লোকাল এক্সিকিউশন কন্টেক্সট বা ফাংশন এক্সিকিউশন কন্টেক্সটে প্রবেশ করতেছি। ফাংশন এক্সিকিউশন কনটেক্সট। ঠিক আছে, আমার মাউসের ড্র খুবই বাজে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এটা হচ্ছে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট, মানে এখন ফাংশনটা এক্সিকিউশন হবে, এই ফাংশন বডিটা এখানে লেখা হবে। সো ফাংশন এক্সিকিউশন কনটেক্সটে কি হবে, এইখানে আবার মেমোরি আর কোড ক্রিয়েট হবে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে এটা একটা লোকাল স্কোপ। এই ফাংশন এক্সিকিউশন কনটেক্সট যখন আসলো, এইটার মধ্যে একটা নতুন ক্রিয়েট হবে। এই উপরে যেমন পুরো গ্লোবালে মেমোরি কোড ছিল, এখন এইখানে মেমোরি আর কোড হবে। আমি সংক্ষেপে এমআরসি লিখলাম। ঠিক আছে, এমআরসি লিখলাম। এইবার হচ্ছে আমি এইটার ভিতরে এটা আরেকটা লাইন ছিল, রিটার্ন অ্যান্সার। আচ্ছা, তো এইখানে কি একটা নতুন ভ্যারিয়েবল নাম আছে। হ্যাঁ, নাম আছে, এই নাম আসবে এখানে। নাম আগের মতোই, নাম আনডিফাইন্ড। ঠিক আছে, জাস্ট বুঝার কাজ বুঝেন একটু। নাম আনডিফাইন্ড, তারপরে কি আরেকটা ভেরিয়েবল আছে অ্যান্সার। ঠিক আছে, প্রথমে নাম মানে প্যারামিটার থেকে নাম আসলো, তারপরে এই লাইন থেকে অ্যান্সার আসলো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন, এগুলা বারবার দেখবেন, রাফ করবেন, প্র্যাকটিস করবেন। আমি জানি ফার্স্ট টাইম এটা দেখে অনেকের মাথায় আওলায় যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এইভাবে বুঝলে আপনি কোনোদিনও জাভাস্ক্রিপ্ট দেখে আপনার মাথা আওলাবে না। ওই প্লে লিস্টটা দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করবেন, এই জিনিসগুলো দেখলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর অ্যান্সার আনডিফাইন্ড, তারপরে কোড এক্সিকিউশনে আসবে আইসা, কি হবে, নাম তো আনডিফাইন্ডই থাকতেছে,
অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে নামের স্কোয়ার। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে দেন নামের স্কোয়ার, নাম স্কোয়ার। ঠিক আছে, আমি স্কোয়ার দিলাম উপরে, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, নাম স্কোয়ার এটা ওই বই বা প্লেলিস্ট দেখলে আরো ভালো মতো বুঝবেন। হ্যাঁ, ডেভেলপার মজিলার ডকুমেন্টেশন আছে এখানে। হুম। সো এরপরে যখন রিটার্ন আসবে, এই রিটার্ন মানে কি বুঝাবে জানেন? এই রিটার্নে যেই ভ্যালুটা বুঝাবে সেটা হচ্ছে কি হবে, ও বুঝবে যে এইটা যখন ফাংশনটা কল হবে তখন তুমি এই ভ্যালুটা রিটার্ন করো। দুইটা জিনিস বুঝবে, একটা হচ্ছে যখন ফাংশনটা কল হবে তখন এই ভ্যালুটা আমার রিটার্ন করতে হবে, এটাও বুঝবে প্রথম প্রথম কথা। আর যখনই রিটার্ন নামক একটা কিওয়ার্ড আইসা পড়ছে তখন এই ফাংশন এক্সিকিউশন কন্টেক্সটটা রিমুভ হয়ে যাবে। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, কিছু কিছু বললেন, শুনি নাই। না ভাইয়া। ও, আচ্ছা। এই জিনিসগুলো আমি জানি, বুঝতে অনেক সমস্যা, এগুলোর উপরে 2 3 4 ঘন্টার লেকচার নেওয়া যায় জাস্ট এইটুকুর উপরে। হ্যাঁ, আমি জাস্ট 10 15 মিনিটে দেখাচ্ছি। সো আপনাদের অনেক কনফিউশন থাকবে, এরপর প্লেলিস্ট গুলো দেখবেন, বুঝবেন। এগুলা বুঝলে আপনার পরবর্তীতে ওই এই জিনিসগুলো দেখে আপনারা ঘাবড়াবেন না। ঠিক আছে, শুধু দেখলে পড়লেই হবে না, অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। তো যখনই রিটার্নে যাবে তখন দুইটা জিনিস দেখবে, যে এই ভ্যালুটা ও মনে রাখবে যে এই ভ্যালুটা যখন ফাংশন কল হবে তখন আমি এটা এই ভ্যালুটা রিটার্ন করব। আর রিটার্ন দেওয়ার সাথে সাথে ফাংশন এক্সিকিউশন কন্টেক্সটটা কল স্ট্যাক থেকে রিমুভ হয়ে যাবে, তখন আবার শুধু গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সটটা থাকবে। এবং এটাই হচ্ছে আপনার যখন ফাংশন থেকে আপনি বের হয়ে যাচ্ছেন তখন ফাংশন স্কোপ নাই, শেষ। হ্যাঁ। এইবার আমি আসি স্কোয়ার অফ ফাইভে। ঠিক আছে, তখন স্কোয়ার অফ ফাইভ কি হয়ে যাবে, ওই যে অ্যান্সারে কত ছিল, 5-এর নামের স্কোয়ার অ্যান্সার। ঠিক আছে, তো যখন স্কোয়ার অফ ফাইভ দিলাম তখন হচ্ছে ওই আর্গুমেন্টটা পাইলো 5, আর অ্যান্সারে জানে যে ওই 5টার সাথে স্কোয়ার দিতে হবে, এটাও মাথায় রাখছে। তো ও কি করবে এখন, 5 স্কোয়ার দিবে। হ্যাঁ, আশা করি মোটামুটি বুঝছেন, পুরাপুরি বুঝেন নাই। কেউ যদি পুরাপুরি বুঝেন তাহলে তো ভেরি গুড। আচ্ছা, এখন আমি প্রমাণ করি যে আমি যে বললাম যে আনডিফাইন্ড, এটা কি আসলে সত্যি কিনা। হ্যাঁ, যেমন ভ্যারিয়েবল এন, বলেন তো এইখানে কনসোল ডট লগ এন কি হবে, এই লাইনে আমি কিন্তু ভ্যারিয়েবল এন ডিক্লেয়ার করার আগে দিছি, এখানে কি হওয়া উচিত আপনাদের not আগের? defined. নট ডিফাইন্ড নাকি আনডিফাইন্ড? বলেন, নট ডিফাইন্ড বলছেন আপনি, যে জি। উত্তর দিয়েছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি নট ডিফাইন্ডই হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম না যে মেমোরি, মানে আরেকটা ব্যাপার আছে যে মেমোরি অ্যালোকেশন, মানে এটা হচ্ছে মানে প্রথমেই হয়ে যায়, মানে ইভেন বিফোর দ্য ফার্স্ট লাইন ইজ এক্সিকিউটেড। ঠিক আছে, আমি যদি এখন দেই, দেখেন এখানে আনডিফাইন্ড আছে, যদিও আসা উচিত ছিল নট ডিফাইন্ড। এখন এই এটা আমি যদি হোস্টেড হচ্ছে নাকি, এটা হোস্টেড ভ্যারিয়েবল গুলো হোস্টেড হয়ে প্রথমে চলে যাচ্ছে। হোস্টেড আহ, হচ্ছে তো অবশ্যই, কিন্তু হোস্টেড হলে তাহলে 3 পাচ্ছে না কেন, সেটা বলেন। হোস্টেড হয়ে 3 পাচ্ছে না কেন? হয়তো ভ্যালু অ্যাসাইন করে না, শুধু হোস্টেড হয়ে সামনে চলে যায়। আচ্ছা, দেখি এখন কি হয়। আচ্ছা, আমি দেখেন এখানে কিন্তু আমি ব্রেক দিছি, ব্রেক মানে হচ্ছে এই লাইনে এক্সিকিউট হবে না, এটার আগেই ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখানে ব্রেক হবে, স্টিল কনসোল ডট লগ এন এন আনডিফাইন্ড দেখাচ্ছে। হুম, তার মানে জাভাস্ক্রিপ্টে মেমোরিটা অ্যালোকেট হয় ইভেন বিফোর দ্য ফার্স্ট লাইন অফ দ্য কোড ইজ এক্সিকিউটেড, মানে প্রথম লাইন, কোডের প্রথম লাইন এক্সিকিউট হওয়ার আগে জাভাস্ক্রিপ্টে এই এন একটা মেমোরিতে এক্সিকিউট ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, এন মেমোরিতে অ্যালোকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্সিকিউট হচ্ছে না, অ্যালোকেট হচ্ছে। হুম। তারপরে আর কি করা যায়, তারপরে ধরেন এইটা, হ্যাঁ, এইটাকে যদি আমি আউটপুট দেই, এটা কি হবে, এটা যদি আমি এটা যদি আমি কল করার আগে দিই, আউটপুট স্টিল এটা আনডিফাইন্ড দেখাচ্ছে। হোস্টিং এর কথা যেহেতু বললেন, আমি একটা জিনিস তাহলে চেক করি। অ্যারো ফাংশন তো নর্মাল ইয়ার মতো কাজ করে, ভেরিয়েবলের মতো।
সব জায়গাতে আনডিফাইন্ড, এর কারণ হচ্ছে এইটা মনে হয়। হ্যাঁ, ওয়েস্টেডই হচ্ছে, আপনি ঠিকই বলছেন। এটাকে টেম্পোরাল ডেভজন বিফোর ইনিশিয়ালাইজেশন। তো এইটা মোটামুটি একটা জিনিস আমি দেখাইলাম। হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। এই যে যতটুকু বুঝলাম এর উপরে কোনো কোশ্চেন আছে কারো, বা মনে হচ্ছে যে বুঝিই নাই, এই জিনিসটা একটু বলতে পারেন। ভাই হচ্ছে নালের ক্ষেত্রে যেটা এটা বুঝতেছি না যে নালের ক্ষেত্রে মেমোরিয়াল ইকুয়েশনটা কি হচ্ছে না হচ্ছে না। নালের ক্ষেত্রে মানে নাল তো আলটিমেটলি একটা ইয়েই, ভ্যালুই। মানে ধরেন এন ইকুয়াল টু নাল এরকম, এটা বোঝাচ্ছেন? নাল জিনিসটা কি? আনডিফাইন এবং দিলেও তো আমার ভ্যালু এখানে থাকতেছে না, বা এটা ফলস ভ্যালু। হ্যাঁ, নালও একটা ফলস ভ্যালু। এখন হচ্ছে দুইটার মধ্যে আমি কখন কোনটা ব্যবহার করলে সুবিধা পাচ্ছি, এটা কি কারণে আনডিফাইন না ব্যবহার করে নালটা ব্যবহার করা হচ্ছে? নাল নাল আসলে আমরা তো কখনো ওইভাবে মানে ব্যবহার আমার মাথায় আসতেছে না যে আমরা নাল কখন ব্যবহার করি, নাল কেন থাকে। চলেন জিজ্ঞেস করি, ওয়াই অথবা when null is used in JavaScript. Nothing more. উম, এই যে ধরেন এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে বা সার্ভার থেকে যখন ডেটা আসে, হ্যাঁ, তখন ধরেন ইউজার ইনিশিয়ালি মানে ইনিশিয়ালি আমি একটা নাল বা এমটিআর এ ধরতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রিঅ্যাক্টের ক্ষেত্রে বুঝাইতে একটু সুবিধা হইতো। বাট নর্মালি যদি বলি যে ধরেন আমি আমার ব্যাকএন্ড থেকে ডেটা আসবে, ডেটা আসার পরে আমি ইউজারটাকে ইয়ে করব, পরবর্তীতে চেঞ্জ করব। বাট ইনিশিয়ালি তো কিছুই নাই। তো ইনিশিয়ালি কিছু নাই, তাহলে আমি এমটি অ্যারে দিতে পারি একটা স্কোয়ার ব্র্যাকেটে এরকম, জাস্ট এমটি অ্যারে। হ্যাঁ, আরেকটা দিতে পারি আমি নাল, যে কোনো ইউজার নাই, এইটা একটা জিনিস। আর এটা কি ক্লিয়ার অ্যান্ড অবজেক্ট রেফারেন্স। হ্যাঁ, আচ্ছা, অবজেক্ট রেফারেন্স ক্লিয়ার করার জন্য আর কি কি আছে? এক্সপ্লিসিটলি সিগন্যাল নো রেজাল্ট। হ্যাঁ, যে যদি কোনো কিছু না আসে দেন হচ্ছে আমি নাল দিতে পারি। এই এরকম কিছু কিছু জিনিসই আছে আর কি। ভাই এটা সুমিত ভাইয়ের ক্লাস করছিলাম, তো উনি এটা একটু বলছিল এইভাবে যে ওই রেফারেন্সটা নিয়ে বলছিল যে গার্বেজ কালেকশনে দিয়ে দেয়। এটা একটা আচ্ছা, সিকিউরিটি ইস্যু থাকে যে আনডিফাইন্ডে তো ইনিশিয়ালাইজ করা যায়, পরবর্তীতে কেউ চাইলে আবার ওটা তো ভ্যালু, এক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, নালের ক্ষেত্রে ইনিশিয়ালাইজ ভ্যালুটা করতে পারে। পাবে। হ্যাঁ ঠিক আছে কথা, কিন্তু নালের ক্ষেত্রে তো ইনিশিয়ালাইজ করা যাওয়ার কথা না। যদি আমি লেট দিয়ে, যে লেট দিয়ে যদি রেজাল্ট দেই, তাহলে পরবর্তীতে তো নালের ক্ষেত্রে রিইনিশিয়ালাইজ করা, রিঅ্যাসাইন করার কথা। ঠিক আছে, তারপর দেখতে কিছু ব্যাপার আছে আর কি, ওটা আমার মাথায় আসতেছে না এখন আর কি। গার্বেজ কালেকশন দেখবো না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে ক্লাস শেষ করতে পারি আজকে। আর